আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা গত ক্লাসে নিউটনিয়ান বলবিদ্যায় জড়তার ভ্রামক পড়তে শুরু করছিলাম এবং আমি আপনাদেরকে জড়তার ভ্রামকের কিছু টাইপ দেখাচ্ছিলাম, যে কোন ক্ষেত্রে জড়তার ভ্রামক কীরকম হবে সেই টাইপগুলো আমি আপনাদেরকে পড়াচ্ছিলাম। এবং আমি যতদূর খেয়াল হয় গত ক্লাসে আপনাদের দুটো টাইপের বেশ কিছু গাণিতিক সমস্যাও আমরা ওখানে সমাধান করেছি। এখন আজকের ক্লাসে আমরা ওখান থেকে আগাবো অ্যাকচুয়ালি। সো আমি আপনাদেরকে গত ক্লাসে যে টাইপগুলো দেখাইছিলাম সেগুলো আগে একটু আমি রিভিউ করে নিব। চলেন আমরা গত ক্লাসে যে টাইপগুলো দেখেছিলাম সেই টাইপগুলো একটু রিভিউ করি। রিভিউ করার কারণ হচ্ছে ভালো মতো যাতে মনে থাকে। দেখেন, গত ক্লাসে আমি যে টাইপগুলো আপনাদেরকে শো করেছিলাম সেই টাইপগুলো যদি আমি একটু রিপিট করি, আমি একটু জাস্ট রিপিট করতেছি। দেখেন, লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে সরু সুষম দণ্ডের জন্য যে জড়তার ভ্রামকগুলো হয় সেগুলো পড়াচ্ছিলাম। সুতরাং একটা সরু এবং সুষম দণ্ড লাইক দিস, এটা একটা সরু সুষম দণ্ড। এই সরু সুষম দণ্ডের ঠিক মধ্যবিন্দু দিয়ে যদি একটা অক্ষ থাকে এবং দণ্ডের সঙ্গে লম্ব বরাবর থাকে, তখন জড়তার ভ্রামক কি হয়? ml²/12 হয়। এটা আমি একদম প্রতিপাদন করে দেখিয়েছিলাম। এটা ছিল আমাদের টাইপ 2। আর টাইপ 3তে দেখিয়েছিলাম যে যদি দণ্ডের এক প্রান্তে অক্ষটা থাকে, এক প্রান্তে, সেক্ষেত্রে জড়তার ভ্রামক হয় ml²/3। এবং এই দুইটা টাইপের যে প্রয়োগ, সেই প্রয়োগটা আমি কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম। তাহলে আজকে আমরা সেখান থেকে আগাবো, যেহেতু তিনটা টাইপ আমরা দেখে ফেলছি। আজকে তাহলে আমরা কোথায় যাব? আমরা পরবর্তী টাইপে যাব। সুষম দণ্ড নিয়ে কাজ হয়ে গেছে, এখন আমরা আজকে শুরু করব চাকতি নিয়ে। তাহলে চলেন একটা চাকতির জন্য জড়তার ভ্রামক আমি দেখাতে শুরু করব। তাহলে আমরা আজকে টাইপ 4 দিয়ে শুরু করব। এবং টাইপ 4-এ কি থাকবে? টাইপ 4-এ থাকবে পাতলা বৃত্তাকার চাকতির জন্য জড়তার ভ্রামক। তাহলে টাইপ 4 এটা হবে পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী ও তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমরা একটা পাতলা বৃত্তাকার চাকতি নিব, এইটার কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করব। তাহলে জিনিসটা কি সেটা আগে একটু বুঝি। চাকতি বা ডিস্ক, চাকতি বা ডিস্ক এটা হচ্ছে আগে একটা সময় খুব কমন একটা বস্তু ছিল, খুবই কমন বস্তু। আমি এখন কমন বস্তুটাই দেখাই আপনাদেরকে। আমরা যখন আগে সিডি প্লেয়ারে গান শুনতাম, সো সিডি প্লেয়ার যখন আপনারা ইউজ করতেন, দেখেন সিডি বা ডিভিডি, এই যে একটা সিডি বা ডিভিডি, এটা কিন্তু একটা চাকতি বা ডিস্ক। তাহলে এই চাকতির কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষ কীরকম? এই যে চাকতির, খেয়াল করেন আমার আঙ্গুলটা কি ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে না? কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব। এখন যদি চাকতিটা এইভাবে ঘুরতে শুরু করে, সুতরাং চাকতির কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব যে অক্ষটা, সেই অক্ষের সাপেক্ষে আমার জড়তার ভ্রামকটা নির্ণয় করতে হবে। সো সবসময় এই ঘূর্ণন অক্ষটা খুব ইম্পর্টেন্ট। একটা বস্তু কিভাবে ঘুরতেছে এইটা জানাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ঘূর্ণন অক্ষ যদি আমরা ঠিক মতো না জানি, তাহলে বস্তুটার জড়তার ভ্রামক কখনোই কী করা যাবে না? বের করা সম্ভব হবে না। সো তাহলে ঘূর্ণন অক্ষটা দেখে, এই যে চাকতির কেন্দ্রগামী এবং কি তলের উপর লম্ব, এরকম একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত সেটা নির্ণয় করব আমরা। চলেন তাহলে নির্ণয় করি। এখন দেখেন, আমরা ধরে নেই একটা পাতলা বৃত্তাকার চাকতি কোথাও রাখবো। তাহলে আমরা আগে একটা বৃত্ত আঁকি। ধরেন এটা একটা বৃত্ত। এখন একটা বৃত্ত আসলে অসংখ্য রিংয়ের কম্বিনেশনে গঠিত। সো আমি জিনিসটা বোঝানোর জন্য
যেটা করব সেটা হচ্ছে এই বৃত্তের মধ্যে একটা রিং আঁকি। দেখেন এই যে একটা বৃত্ত অসংখ্য রিংয়ের কম্বিনেশনে গঠিত। একটা বৃত্তাকার চাকতি অ্যাকচুয়ালি অনেকগুলা রিং এর কম্বিনেশনে গঠিত। সো আমরা যদি রিংটাকে চিন্তা করি এইভাবে, এই যে দেখেন রিং, বৃত্তের চারপাশে এই যে দেখেন খেয়াল করে আমাদের তাহলে এইরকম অনেকগুলা রিংয়ের কম্বিনেশনে কিন্তু কিটা গঠিত হয়েছে, চাকতিটা গঠিত হয়েছে। তাহলে এই যে দেখেন রিংটা কিন্তু এটা হচ্ছে রিংটা। তাহলে এইরকম অসংখ্য রিংয়ের কম্বিনেশন আমরা কি পাবো, পুরো চাকতিটা পাবো। তাহলে এই যে রিংটা আঁকা হলো, এই যে রিংটা আছে, আশা করি সবাই বুঝতে পারতেছেন যে রিংটা কোনটা। এই যে একটা রিংয়ের জন্য যদি জড়তার ভ্রামক আমরা জানি, এই যে রিংটা যেটা আছে, এই রিংটাকে আমি মার্ক করে দিই, এই যে রিং। তাহলে এরকম অসংখ্য রিংয়ের কম্বিনেশন বা সমন্বয় আমার কি গঠিত, পুরো আমাদের যে চাকতি সেটা গঠিত। তাহলে একটা রিংয়ের জন্য আমাদের যে জড়তার ভ্রামক সেটা আগে আমরা নির্ণয় করে নিই, যে রিংয়ের জন্য যে জড়তার ভ্রামক সেটা কীরকম হয় সেটা আমরা আগে নির্ণয় করব। তাহলে চলেন আমরা ধরে নেই, মনে করি চাকতির ভর হচ্ছে এম ও চাকতির ব্যাসার্ধ আর। তাহলে এই যে চাকতিটা আছে, এই চাকতির ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর, পুরোটা আর ব্যাসার্ধ। তাহলে চাকতির ক্ষেত্রফল কত হবে, এ সমান পাই আর স্কোয়ার, কারণ চাকতি হচ্ছে একটা বৃত্ত। তাহলে ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, চাকতির একক ক্ষেত্রফলের ভর একক ক্ষেত্রফলের ভরটাকে সিগমা দ্বারা যদি সূচিত করি, সিগমা সমান এম বাই এ, তার মানে এম বাই পাই আর স্কোয়ার। খেয়াল করে দেখেন চাকতির একক ক্ষেত্রফলের ভর হচ্ছে এম বাই পাই আর স্কোয়ার। এখন দেখেন চাকতিটা যে রিংয়ের কম্বিনেশনে গঠিত, এই রিংটার যে বেদ, রিংটার বেদ ধরেন ডিএক্স, এবং রিংটার কেন্দ্র থেকে এক্স দূরত্ব অবস্থিত। খেয়াল করেন রিংটা কেন্দ্র থেকে কত দূরত্ব অবস্থিত, এক্স দূরত্বে, এবং রিংয়ের বেধ কত, ডিএক্স। ডিএক্স বেধের একটা রিং কেন্দ্র থেকে এক্স দূরত্ব অবস্থিত। তাহলে রিংয়ের ক্ষেত্রফল কত, রিংয়ের ক্ষেত্রফল ডিএ সমান হচ্ছে 2 পাই এক্স ডিএক্স। এটা হচ্ছে কোশ্চেন, একটা রিংয়ের ক্ষেত্রফল কিভাবে পরিধি ইন্টু পুরুত্ব হয়, চলেন সেটা আগে একটু দেখে নিই। যে কোনো একটা রিংয়ের ক্ষেত্রফল পরিধি ইন্টু তার পুরুত্ব কিভাবে হয় সেটাও আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব, কারণ এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে প্রত্যেকটা স্টেজে কাজে লাগবে। চলেন আমরা রিংটার ক্ষেত্রফল কিভাবে বের করছি সেটা একটু প্র্যাকটিক্যালি শিখে রাখি, মুখস্থ না। ওকে, আমি ভিডিওটা আবার অন করছি। দেখেন আমি আপনাদেরকে একটা রিংয়ের ক্ষেত্রফল বের করতে শেখাবো। সো এই যে দেখেন আমার কাছে একটা আয়তাকার কাগজ আছে, এটা কি একটা আয়তাকার কাগজ না, খেয়াল করে দেখেন এটা কি একটা আয়তাকার কাগজ। তাহলে আয়তাকার কাগজের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ দিলে ক্ষেত্রফল হয়। এখন এই আয়তাকার কাগজটাকে যদি আমি গোল করি, এই যে গোল্লা মার্কা বানাচ্ছি, দেখেন এই যে কি পাইছে, একটা রিং পেয়ে গেছি না, ভালো মতো খেয়াল করে দেখেন। এই যে আমি আয়তাকার কাগজটাকে যখন এইরকম ভাবে গোল করে দিলাম, তখন একটা কি পাচ্ছি আমরা, রিং পাচ্ছি, এই যে রিং। তাহলে দেখেন এই যে একটা রিং, হলুদ রঙের একটা রিং।
তাহলে এই রিংটার ক্ষেত্রফল কি? রিংটাকে যদি আমরা খুলে দিই, রিংয়ের দৈর্ঘ্যটাই কি পরিধি না? রিংটাকে যখন আমরা খুলে দিলাম, কেটে খুলে দিলাম, তখন রিংটা কি একটা আয়তক্ষেত্র তৈরি করতেছে না? তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাই কি? রিংয়ের পরিধি। তাহলে পরিধির সঙ্গে পুরুত্ব গুণ করলে আমি কি পাবো? ক্ষেত্রফল পাবো। সুতরাং তাহলে আবার চলেন যাই দেখি কি করছে এখানে। আমরা এখানে খেয়াল করে দেখেন 2 পাই এক্স, 2 পাই এক্সটা কি? রিংয়ের পরিধি। পরিধির সঙ্গে কাকে গুণ করছি? পুরুত্বটাকে গুণ করে দিছি। তাহলে পরিধির সঙ্গে যদি পুরুত্বটাকে গুণ করে দিই আমরা 2 পাই এক্স ডিএক্স, তখন কি পাবো? রিংয়ের ক্ষেত্রফল ডিএ পাবো। এখন ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে রিংয়ের ভরও বের করা যাবে। সুতরাং রিংয়ের ভর, রিংয়ের ভর ডিএম সমান সিগমা ইন্টু ডিএ। সিগমা হচ্ছে একক ক্ষেত্রফলের ভর, আর ডিএ 2 পাই এক্স ডিএক্স। তাহলে পাই পাই যদি কেটে দেই, এম 2m/r² এক্স ডিএক্স, এটা হচ্ছে আমার রিংয়ের ভর। এখন দেখেন আমি রিংয়ের ভর জানি, রিংটা এক্স ব্যাসার্ধে ঘুরতেছে না, তাহলে রিংয়ের জন্য জড়তার ভ্রামক, রিংয়ের জড়তার ভ্রামক ডিআই ইকুয়ালস টু x² dm। দেখেন একেবারে বেসিক যে ফর্মটা, যে ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু ভর থেকে জড়তার ভ্রামক পাওয়া যায়, তাহলে x² ইন্টু ডিএম যদি করি, মান বসালে 2m/r² x³ dx আসবে। এখন এরকম অসংখ্য রিংয়ের সমন্বয়ে আমার চাকতিটা গঠিত। তাহলে আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিআই, কিন্তু কোথা থেকে? 0 থেকে শুরু করে আর ব্যাসার্ধ পর্যন্ত। তাহলে 0 থেকে আর ব্যাসার্ধ পর্যন্ত ডিআই এর যে মানটা একটু আগে পেলাম 2m/r² x³ dx, 2m/r² ধ্রুব সংখ্যা বাইরে নিয়ে যাই, 0 থেকে আর x³ dx, x³ কে ইন্টিগ্রেট করলে x⁴/4 পাওয়া যাবে, 0 থেকে আর 2m/r²। সুতরাং 2m/r² পাচ্ছি, r⁴/4 পাচ্ছি। সো দেখেন একটা m/r² 2 আসতেছে। তাহলে চাকতির কেন্দ্রগামী ও তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I সমান m/r²/2। এটা আমরা পেয়ে গেলাম। এটা ছিল আমাদের টাইপ 4। এটা ছিল কয় নাম্বার টাইপ? টাইপ 4 ছিল। এরপর যাব টাইপ 5-এ, 5 নম্বর টাইপে, টাইপ 5। টাইপ 5 হচ্ছে নিডেড সিলিন্ডারের জন্য। একটা নিডেড সিলিন্ডারের কেন্দ্রগামী ও তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমরা যদি একটা নিডেড সিলিন্ডার নেই, এই নিডেড সিলিন্ডারের কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে সেটা দেখব। ওকে, চলেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা জিনিস এখন শেখাবো, যে একটা নিডেড সিলিন্ডার কিভাবে তৈরি করা যায়। সো আগে দেখব একটা নিডেড সিলিন্ডার কিভাবে তৈরি করা যায়, তারপর সেখান থেকে আমরা বাকি জিনিসটা পড়ব। সো আগে খেয়াল করে একটা নিডেড সিলিন্ডার কিভাবে তৈরি করা যায়। দেখেন আমার হাতে ধরেন এখানে একটা ডিস্ক আছে, একটা চাকতি। তাহলে এই চাকতিটাকে কোনো এক জায়গায় আমি রাখবো। আগে এই চাকতিটাকে কোথাও রাখবো, ধরেন আমার হাতের উপরে এই চাকতিটাকে রাখলাম, একটা চাকতি রাখছি, জাস্ট এটা একটা চাকতি। এর উপরে যদি আমি আরেকটা চাকতি আনি, এর কি পুরুত্ব বাড়বে না?
সো তার উপরে ধরেন আরো কয়েকটা চাকতি আনলাম, এই যে দেখেন আরো কয়েকটা চাকতি নিয়ে আসলাম, এই যে পুরুত্ব বাড়তেছে, এটা কি হয়ে যাচ্ছে এখন সিলিন্ডার হয়ে যাচ্ছে না? দেখেন তো, এই যে দেখেন অনেকগুলা চাকতি যদি পর পর এইভাবে রাখি তাহলে সেটা কি দিচ্ছে? একটা আমাকে সিলিন্ডার দিচ্ছে। তাহলে আমার এই যে দেখেন অনেকগুলা চাকতি যদি পর পর একটার উপরে আরেকটা বসাই দেই, কি পাবো? সিলিন্ডার পাবো। তাহলে আমি যদি এই সিলিন্ডারটার কেন্দ্রগামী, এই যে সিলিন্ডারটার কেন্দ্রগামী, এই যে আমার আঙ্গুলটা খেয়াল করে দেখেন, আমার এইখানে যে আঙ্গুলটা আছে, এই যে কেন্দ্রগামী, বা একটা কলম দেই, এই যে দেখেন সিলিন্ডারটার কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে সে যদি ঘোরে, চাকতির সঙ্গে সিলিন্ডারের তফাৎটা কোথায়? অনেকগুলা চাকতি পর পর বসে একটা সিলিন্ডার তৈরি করছে, তাহলে নতুন করে আর ইন্টিগ্রেশন করার দরকার নেই। সিলিন্ডারের কেন্দ্রগামী তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা চাকতির মতোই হবে। কেন? মডেলটা একই, শুধু উচ্চতা এবং ভর চেঞ্জ হয়ে গেছে। সো আমরা তাহলে ডিরেক্টলি এটা এখন লিখে ফেলতে পারবো। আমরা তাহলে সিলিন্ডারের কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই সমান কি লিখব? mr²/2 লিখব, যেখানে m হচ্ছে সিলিন্ডারের ভর, আর হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ। এটা গেল টাইপ 5। এরপর আসেন টাইপ 6 এ। নিরেট গোলকের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমরা যদি একটা নিরেট গোলক নেই, সেই নিরেট গোলকের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কিরকম হবে সেটা আমরা দেখব। তাহলে চলেন একটা নিরেট গোলকের জন্য আমরা খেয়াল করি যে নিরেট গোলকের কেন্দ্রগামী অক্ষ বলতে কি বোঝায়। একটা ফুটবলের কথা যদি চিন্তা করি, আবারও আমি আপনাদেরকে তাহলে প্র্যাকটিক্যালি দেখাই গোটা জিনিসটা, যে যদি আমরা নিরেট গোলক হিসেবে পৃথিবীকে চিন্তা করি, তাহলে পৃথিবী একটা নিরেট গোলক, তাহলে পৃথিবীর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা আমরা দেখতে চাই। সো আমরা এখন যেটা দেখতে চাই সেটা হচ্ছে, এই যে দেখেন আমার হাতে একটা ফুটবল আছে, তাহলে ফুটবলটা আমি এটাকে যদি ভাপা না ধরে নিরেট হিসেবে চিন্তা করি, যে গোটা ফুটবলটা একটা নিরেট গোলক, তাহলে নিরেট গোলকের কেন্দ্রগামী এবং এই যে কেন্দ্রগামী যে অক্ষ, তাহলে এই যে গোলকটার কেন্দ্রগামী অক্ষ যদি চিন্তা করি, এক পাশ দিয়ে কেন্দ্র বরাবর আরেক পাশ দিয়ে অক্ষটা বের হয়ে যাবে। তাহলে বস্তুটাকে আমি যদি এইভাবে একটা আঙ্গুলের উপরে এই যে ঘুরাই, এই যে ঘুরাচ্ছি, এটা হচ্ছে একটা নিরেট গোলকের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কি জড়তার ভ্রামক, এবং এই গতিটা আসলে আহ্নিক গতি সূচিত করে। আমার পৃথিবী নিজ অক্ষের উপরে কেন্দ্র করে 24 ঘন্টা একবার ঘুরে আসতেছে, তাহলে পৃথিবীর আহ্নিক গতির জন্য আমরা কি ব্যবহার করব? এই সিস্টেমটা ব্যবহার করব, যে একটা নিরেট গোলকের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সেটা কত? 2/5 mr² হবে। এটার প্রতিপাদন আপনাদের দরকার নাই, আপনাদের জানা দরকার কোন সিনারিওতে কোন জড়তার ভ্রামকের ইকুয়েশনটা আমরা ব্যবহার করব। তাহলে চলেন আমরা নিরেট গোলকের কেন্দ্রগামী এবং অক্ষের কেন্দ্রগামী যে অক্ষ, সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই যেটা পাবো, I = 2/5 mr²। তাহলে আপাতত আমরা টোটাল 6টা টাইপ পাচ্ছি। এখন এই 6টা টাইপ মিশিয়ে কি কি টাইপের প্রবলেম করা যায় সেগুলো আমরা আজকে দেখব। চলেন আমরা এখন আজকে গাণিতিক সমস্যা দেখার আগে অ্যাকচুয়ালি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের কৌণিক গতিশক্তি। আমরা এখন যেহেতু বস্তুটাকে ঘুরাচ্ছি, তাহলে ঘূর্ণনের কারণে একটা গতিশক্তি আসবে, সুতরাং প্রথমে আমাদেরকে জানতে হবে কৌণিক গতিশক্তি কি জিনিস। অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি। তাহলে কৌণিক গতিশক্তি হচ্ছে যে কোনো বস্তুর ঘূর্ণনের সময় ঘূর্ণনজনিত
কৌণিক গতিশক্তি, এইটা সাধারণত প্রকাশ করা হয় ই আই দিয়ে। ইআই দিয়ে কৌণিক গতিশক্তি প্রকাশ করা হয়। তাহলে ইআই সমান হাফ আই ওমেগা স্কোয়ার। একটু খেয়াল করি, আমরা রৈখিক গতিশক্তি যখন আমরা পড়ছি, কাইনেটিক এনার্জি ই কে সমান কি ছিল, হাফ এমভি স্কোয়ার, ভর এবং বেগ নিয়ে কাজ করছি। তাহলে কৌণিক গতিশক্তি যখন পড়ব, ইআই রৈখিক বেগে যেটা ভর, কৌণিক বেগে সেই ভূমিকা পালন করে জড়তার ভ্রামক। রৈখিক বেগে যেটা রৈখিক বেগ, কৌণিক বেগের ক্ষেত্রে সেটা কৌণিক বেগ। এইভাবে অ্যাকচুয়ালি ইআই সমান হাফ আই ওমেগা স্কয়ার আসে। এখন একটা বস্তু যদি ঘুরতে ঘুরতে সামনে অগ্রসর হয়, এইটা বেশ ইন্টারেস্টিং। ধরেন একটা বস্তু ঘুরতে ঘুরতে সামনে অগ্রসর হচ্ছে, মানে কি? মানে হচ্ছে আমি যদি এই ফুটবলটাকে লাথি দিই, ফুটবলটা গড়াতে গড়াতে সামনে যাবে না? তাহলে এই যে ফুটবলটা যখন ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে, ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে, তার মানে সে ঘুরতেছে, এই যে ঘুরতেছে আবার সামনেও আগাচ্ছে। তাহলে ঘূর্ণনের জন্য একটা ঘূর্ণন গতিশক্তি আছে, আর সামনে আগানোর জন্য একটা রৈখিক গতিশক্তি আছে না? সো কোনো বস্তু যদি গড়াতে গড়াতে সামনে আগায়, মানে একটা ফুটবলের মোট গতিশক্তি যদি আপনাকে ক্যালকুলেট করতে বলে, আপনাকে কি করতে হবে? একটা রৈখিক গতিশক্তি আনতে হবে, একটা কৌণিক গতিশক্তি আনতে হবে। কেন? রৈখিক গতিশক্তির কারণে বস্তুটা সামনে আগাচ্ছে, আর কৌণিক গতিশক্তির কারণে বস্তুটা ঘুরতেছে। সো কোনো বস্তু যদি ঘুরতে ঘুরতে সামনে আগায়, তাহলে তার মোট গতিশক্তি হবে দুইটা। একটা হচ্ছে রৈখিক গতিশক্তি প্লাস করতে হবে কৌণিক গতিশক্তি। সেটা আমরা তাহলে এখন দেখে রাখবো। সুতরাং কোনো বস্তু যদি ঘুরতে ঘুরতে সামনে আগায়, কোনো বস্তু ঘুরতে ঘুরতে সামনে অগ্রসর হলে তার মোট গতিশক্তি, এটাই কষ্ট হবে রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি। তাহলে রৈখিক গতিশক্তি হাফ এমভি স্কয়ার, কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার। ওকে, তাহলে চলেন এই টাইপের একটা গাণিতিক সমস্যা যদি আমরা ফর্ম করতে যাই, যে একটু আগে দেখে ফেললাম আমরা, একটা বস্তু যদি ঘুরতে ঘুরতে সামনে অগ্রসর হয়, তার মোট গতিশক্তিটা কি, রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি। তাহলে এই ধরনের আমরা একটা গাণিতিক সমস্যা আগে সমাধান করে নিই। চলেন একটা প্রবলেম সলভ করি আমরা। এইচ উচ্চতার একটি আনত তল হতে এম ভরের ও আর ব্যাসার্ধের একটি নিরেট গোলক গড়াতে গড়াতে মাটিতে এসে পড়লে মাটি স্পর্শ করার মুহূর্তে গোলকটি কৌণিক বেগ কত হবে? প্রশ্নটা একটু খেয়াল করে দেখি।
এইচ উচ্চতার একটা আনত তল থেকে আমার একটা এম ভর এবং আর ব্যাসার্ধে নিরেট গোলক গড়াতে গড়াতে মাটিতে এসে পড়বে। তার মানে ঘটনাটা কিরকম? ঘটনাটা হচ্ছে এরকম, আমার এইচ উচ্চতার একটা আনত তল আছে, এটা হচ্ছে এইচ, উচ্চতাটা কত? এইচ। এই আনত তলের উপরে একটা নিরেট গোলক রাখা ছিল। এই গোলকটার ভর হচ্ছে এম এবং ব্যাসার্ধ হচ্ছে আর। সে এসে যখন গড়াতে গড়াতে মাটিতে এসে পড়বে, তাহলে এই যে সে এই তলের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে এসে মাটিতে যখন পড়তেছে, তখন তার শেষ কৌণিক বেগ ওমেগা কত সেটা জানতে চাওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রবলেমটা। এখন দেখেন, গোলকটা যখন এইচ উচ্চতায় আছে, তার এইচ উচ্চতায় যে মোট শক্তি, আমরা যদি শক্তি সংরক্ষণশীলতার নীতি মাথায় রাখি, এইচ উচ্চতায় বস্তুটির যে মোট শক্তি, এইটা ইকুয়ালস টু মাটি স্পর্শ করার সময় মোট শক্তি তাহলে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী বস্তুটার এইচ উচ্চতায় যে মোট শক্তি ছিল, সেটাই মাটি স্পর্শ করার সময় মোট শক্তি হবে। এখন এইচ উচ্চতায় মোট শক্তিটাই তার কি? বিভব শক্তি। তাহলে ভর এম, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ উচ্চতায় আছে, তাহলে বিভব শক্তি এম জি এইচ। এখন যখন মাটি স্পর্শ করছে, তখন বস্তুর দুইটা শক্তি থাকবে, একটা হচ্ছে বস্তুর রৈখিক গতিশক্তি, আর একটা হচ্ছে বস্তুর কৌণিক গতিশক্তি। কেন? বস্তুটা ঘুরতে ঘুরতে, দেখেন গড়াতে গড়াতে মাটিতে এসে পড়ছে, তার মানে সে ঘুরছে, আবার ঘুরতে ঘুরতে সে সরছে, তাহলে বস্তুর রৈখিক গতিশক্তি থাকবে এবং কৌণিক গতিশক্তিও থাকবে। এখন এম জি এইচ রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। এখন দেখেন ভি সমান কি? ওমেগা আর, আই নিরেট গোলক 2/5 এম আর স্কোয়ার। তাহলে আমরা এম জি এইচ সমান লিখতে পারছি হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার প্লাস 1/5 এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। দেখেন এটা লেখা যাচ্ছে। এইবার আমার দরকার হলো এখান থেকে ওমেগার মানটা ক্যালকুলেট করা। সুতরাং আমরা এই যে ফাইনাল যে লাইনটা পেলাম, এই লাইনটাকে কপি করে নিয়ে যাই। এই লাইন থেকে আমার ক্যালকুলেশনটা শেষ করতে হবে। তাহলে আমরা এইখানে যেটা পাচ্ছিলাম, এমটাকে দুই পাশ থেকে কেটে দেওয়া যায়, তাহলে জি এইচ ইকুয়ালস টু হাফ প্লাস 1/5 ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। সো জি এইচ সমান 10 7/10 ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। সো ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 10 জি এইচ বাই 7 আর স্কোয়ার। ওমেগা ইকুয়ালস টু রুট ওভার 10 জি এইচ ডিভাইডেড বাই 7 আর স্কোয়ার। এটা হচ্ছে বস্তুটার কৌণিক বেগ। এখন দেখেন, এটা ছিল কৌণিক বেগ। যদি আপনাকে রৈখিক বেগ বের করতে বলতো, তাহলে রৈখিক বেগ ভি সমান ওমেগা আর, তার মানে রুট ওভার 10 জি এইচ ডিভাইডেড বাই 7 আর স্কোয়ার ইন্টু আর, আর আর কাটাকাটি যাবে, তার নিচে রুট ওভার আছে 10 জি এইচ বাই 7। সো আপনি চাইলে একটা বস্তু যদি গড়াতে গড়াতে মাটিতে নেমে আসে, তার রৈখিক বেগ এবং কৌণিক বেগ দুটোই বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে কিন্তু আমরা গতিশক্তি দিয়ে কিভাবে ম্যাথ করতে হবে বা কৌণিক গতিশক্তি রৈখিক গতিশক্তি একত্রে কখন কনসিডার করতে হবে সেই টাইপ সিনারিও দেখে ফেললাম। এখন নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ, এবং আমরা কৌণিক ভরবেগের নিত্যতা এখন পড়ব।
তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে কৌণিক ভরবেগ জিনিসটা কি জিনিস? কৌণিক ভরবেগ এটা আসলে কি জিনিস সেটা আগে দেখব। কৌণিক ভরবেগ আমাদের যেমন রৈখিক গতিতে রৈখিক ভরবেগ ছিল, কৌণিক গতিতে কাজ করে কৌণিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগ কি ছিল আগে সেটা দেখে নিই। রৈখিক ভরবেগ ছিল ভর ইন্টু বেগের গুণফল mv, একক ছিল কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এখন আমাদের কৌণিক ভরবেগ যেটা আমরা পাবো এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক ভরবেগকে প্রকাশ করা হবে কি এল দ্বারা, এল ইকুয়ালস টু আই ইন্টু ওমেগা। তাহলে দেখেন জড়তার ভ্রামকের সঙ্গে কৌণিক বেগটাকে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কৌণিক ভরবেগ আই ইন্টু ওমেগা। এখন কৌণিক ভরবেগের একক কি হবে? কৌণিক ভরবেগের একক যেটা হবে, একক খেয়াল করেন আই মানে কি ভর, এম কিলোগ্রাম। আমি একটা একটা করে একক লিখি। আয়ের জন্য কিলোগ্রাম মিটার স্কোয়ার, ওমেগার জন্য কি রেডিয়ান পার সেকেন্ড। এখন রেডিয়ানটা আসলে আমরা এককে ওইভাবে চিন্তা করি না। সো যখন এল সমান আই ওমেগা বলছি এটার একক হবে কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। সো আমাদের তাহলে কৌণিক ভরবেগের একক কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। এখন আমরা একটু অন্যভাবে চিন্তা করব। দেখেন একটু আগে আমি কৌণিক গতিশক্তি ইআই বলছি, ইআই সমান হাফ আই ওমেগা স্কোয়ার কৌণিক গতিশক্তি। এখন দেখেন তো এই যে আয়ের যে একক, আমরা আয়ের যে একক পাচ্ছি আই হচ্ছে কিলোগ্রাম মিটার পার, কিলোগ্রাম মিটার স্কোয়ার হচ্ছে আয়ের একক। আর ওমেগা স্কোয়ারের এককটা কি? ওমেগা স্কোয়ারের একক কিন্তু পার সেকেন্ড স্কোয়ার, কারণ রেডিয়ানটা আমরা লিখতেছি না। তাহলে আমরা এখানে গতিশক্তি কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার পাচ্ছি না। এখন দেখেন গতিশক্তির একক কি ছিল? জুল ছিল না? 1 জুল গতিশক্তি। তাহলে 1 জুল সমান 1 নিউটন মিটার। নিউটন মানে কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার। দেখেন 1 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই কারণে আমি আপনাদেরকে বললাম যে রেডিয়ান যেটা আছে এই রেডিয়ান নিয়ে মাথা ঘামায়েন না, কারণ অ্যাকচুয়ালি এককে রেডিয়ানটাকে আনা হয় না ওইভাবে। সো এটাই আমি প্রুফ করে দেখালাম যে আমাদের অ্যাকচুয়ালি এই যে ইআই, ইআই এর জন্য যে এককটা আছে, আমাদের ইআই এর জন্য যে একক, এই যে আয়ের একক হচ্ছে কিলোগ্রাম মিটার স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার জন্য আমরা s-2 করতেছি। তাহলে সব মিলিয়ে কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার পাচ্ছিলাম। আবার যেহেতু গতিশক্তির একক কি জুল, তাহলে 1 জুল সমান কিন্তু 1 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারে থাকতেছে। সো আমরা এখানে যখন এল সমান আই ওমেগা বলতেছি, ওমেগা রেডিয়ানটাকে ইগনোর করলে কোনোই সমস্যা নাই, কারণ রেডিয়ানটা আমাদের এখানে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। ওকে, এখন কৌণিক ভরবেগ তাহলে কি আই এবং ওমেগার গুণফল হিসেবে কৌণিক ভরবেগ আসতেছে। এখানে আরেকটা জিনিস আমরা দেখব। দেখেন নর্মালি আমরা এল সমান আই ওমেগা যেমন জানি, রৈখিক ভরবেগ পি ভেক্টরটা ইকুয়ালস টু এমভি ভেক্টর। খেয়াল করেন রৈখিক ভরবেগ পি ভেক্টর ইকুয়ালস টু এমভি ভেক্টর, এটা হচ্ছে রৈখিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগের ভেক্টর রূপ কি হবে? আমরা কৌণিক ভরবেগের ভেক্টর রূপ দেখতে চাই। এখন নর্মালি আই সমান কি এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, তাহলে এম আর ইন্টু ওমেগা আর, তার মানে এল সমান কিন্তু এম ভি আরও লেখা যায়। দেখেন কৌণিক ভরবেগ এল সমান এম ভি আরও লেখা যায়। সো
আমরা যদি ভেক্টর ফরম্যাটে যাই, এল ভেক্টর ইকুয়ালস টু হবে আর ভেক্টর মাল্টিপ্লাইড ক্রস এমভি ভেক্টর। সো এল ভেক্টর সমান হচ্ছে আর ক্রস পি ভেক্টর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কৌণিক ভরবেগের জন্য প্রযোজ্য। সুতরাং কৌণিক ভরবেগের রাশিগুলা কি কি পাচ্ছি দেখেন, একটা একটা করে লিখে দিই। এল সমান আই ওমেগা লেখা যাবে, এল সমান এম ভি আর লেখা যাবে, ভেক্টর আকারে এল ভেক্টর সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর লেখা যাবে। তিনটাই মনে রাখবেন, কারণ কোনটা থেকে প্রবলেম আসবে আমরা কেউই জানি না। সো এই তিনটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ বের করার গাণিতিক রাশিমালাগুলি। এখন আমরা রৈখিক ভরবেগের নিত্যতা পড়ছি না, যে রৈখিক ভরবেগ সবসময় কি থাকে, সংরক্ষিত থাকে। তাহলে একইভাবে কৌণিক ভরবেগের নিত্যতা পড়ব। আমরা যেমন রৈখিক ভরবেগের নিত্যতা পড়ছি, একইভাবে কৌণিক ভরবেগের নিত্যতা পড়ব। রৈখিক ভরবেগের মতো কৌণিক ভরবেগও সংরক্ষিত থাকে। আমার রৈখিক ভরবেগ যেমন সংরক্ষিত থাকবে, কৌণিক ভরবেগও কি থাকে, সংরক্ষিত থাকে। এখন তার মানে কি, কৌণিক ভরবেগ আই ওমেগা এটা সব সময় ধ্রুব সংখ্যা হবে। এটাই হচ্ছে কৌণিক ভরবেগের নিত্যতা। এখন এই যে কৌণিক ভরবেগের নিত্যতাটাকে একটু ডিফারেন্টলি বলা যায়, সেটা হচ্ছে ঘূর্ণনরত অবস্থায় কোনো বস্তুর আদি কৌণিক ভরবেগ ও শেষ কৌণিক ভরবেগ একই হবে। যেমন রৈখিক ভরবেগে কি ছিল, সংঘর্ষে লিপ্ত হলে একটা বস্তুর সংঘর্ষের আগে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান, সেটা ছিল রৈখিক ভরবেগের নিত্যতা। আর কৌণিক ভরবেগের নিত্যতা হচ্ছে একটা বস্তু যদি ঘূর্ণনরত থাকে, ওই ঘূর্ণনরত অবস্থায় তার আদি কৌণিক ভরবেগ এবং শেষ কৌণিক ভরবেগ কি হবে, একই হবে। এখন এইখান থেকে অ্যাকচুয়ালি অনুধাবনমূলক প্রশ্ন থাকে এবং ম্যাথও থাকে। চলেন আগে আমরা অনুধাবনমূলক প্রশ্নটায় হাত দিই। অনুধাবনমূলক প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে নাচার সময় নর্তকীরা হাত ছড়ানো অবস্থা থেকে হাত গুটানো অবস্থায় নাচতে থাকলে তাদের ঘূর্ণন বা কৌণিক বেগ বেড়ে যায় কেন? এটা হচ্ছে কোশ্চেনটা, যে যখন নাচতে থাকে, নাচার সময় যদি হাত ছড়ানো অবস্থা থেকে হাত গুটানো অবস্থায় নিয়ে আসে, তাহলে তাদের ঘূর্ণন বা কৌণিক বেগটা কেন বাড়ে, সেটার ব্যাখ্যাটা আমরা জানতে চাই। এখন দেখেন, আমরা শুরুতেই পড়ছি এল সমান আই ওমেগা, এটা কি থাকবে, ধ্রুব থাকবে। দেখেন এল সমান আই ওমেগা, এটা ধ্রুব থাকবে। এই আই ওমেগাটা থাকবে কি, ধ্রুবক।
এখন আমরা প্রথমে একজন নর্তকী যদি হাত ছড়িয়ে নাচে, ধরেন কোনো একজন নর্তকী সে নাচতেছে কিন্তু হাত ছড়িয়ে, তাহলে তার শরীরটাকে যদি আমরা চিন্তা করি এইভাবে, উনি যখন নাচছেন ওনার দুই হাত ছড়ানো আছে দুই পাশে, তাহলে এই যে উনি যদি দুই হাত ছড়িয়ে রাখেন সেক্ষেত্রে দেখেন তার যে ঘূর্ণন পথের রেডিয়াস এটা যদি r1 হয়, এটা হচ্ছে r1। এখন উনি ধরেন উনি হাত গুটিয়ে নাচতে শুরু করলেন, হাত ছড়ানো ছিল, উনি হাত গুটিয়ে আনলেন, হাত গুটিয়ে ফেলছেন। তাহলে দেখেন যখন ছড়ানো অবস্থায় হাত ছিল তখন তার রেডিয়াসটা অনেক বড় ছিল, কিন্তু যখন হাত গুটিয়ে আনছেন তার রেডিয়াসটা কি ছোট হয়ে গেছে না, r2টা ছোট হয়ে গেছে। এখন দেখেন আমাদের প্রথম ক্ষেত্রে যে জড়তার ভ্রামক I1 এটা ছিল mr1 স্কোয়ার, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে জড়তার ভ্রামক I2 = mr2 স্কোয়ার। এখন প্রথম ক্ষেত্রে তার কৌণিক ভরবেগ ছিল I1 ω1, দ্বিতীয় ক্ষেত্রে তার কৌণিক ভরবেগ কত, I2 ω2। এখন হাত ছড়ানো অবস্থায় নৃত্যশিল্পীর ব্যাসার্ধ r1, হাত গুটানো অবস্থায় নৃত্যশিল্পীর ব্যাসার্ধ কত হবে, r2। তাহলে এইখানে r1 বড় না r2 বড়, অবশ্যই r1 ইজ গ্রেটার দেন r2। এখন r1 যদি r2 থেকে বড় হয়, খেয়াল করে দেখি আমরা I1 ω1 সমান I2 ω2, এটা শুরুতেই আমরা পড়ছি যেহেতু I ω সমান ধ্রুবক। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি, I1 ω1, I1 মানে mr1 স্কোয়ার ω1, I2 মানে mr2 স্কোয়ার ω2। দেখেন r1 যেহেতু গ্রেটার দেন r2 হয়ে যাচ্ছে, r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকুয়ালস টু ω2 বাই ω1। সো অ্যাজ r1 গ্রেটার দেন r2, তাহলে ω2 গ্রেটার দেন ω1 না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কৌণিক বেগ বাড়তেছে না কমতেছে, বাড়তেছে। এখন কৌণিক বেগ যত বাড়বে তার মানে সে তত বেশি বেগে ঘুরতেছে, ওমেগা বাড়া মানে কি বেশি বেগে ঘোরা। সুতরাং যদি হাত গুটানো অবস্থায় নর্তকী বা নৃত্যশিল্পী নাচতে থাকে সেক্ষেত্রে তার কৌণিক বেগ কি হবে, বাড়বে। আবার দেখেন হাত গুটানো অবস্থায় নৃত্যশিল্পীর কৌণিক বেগ বৃদ্ধি পাবে। তাহলে যদি নৃত্যশিল্পীর কৌণিক বেগ বেড়ে যায়, দেখেন আমাদের ω2টা ω1 থেকে বড় হয়ে গেছে, ওমেগা কোথা থেকে আসে, 2π/t থেকে আসে। তাহলে এখান থেকে আমরা পাবো 2π/t2 গ্রেটার দেন 2π/t1, তার মানে 1/t2 গ্রেটার দেন 1/t1, t2 লেস দেন t1 or t1 গ্রেটার দেন t2। খেয়াল করেন প্রথম ক্ষেত্রে তার যে পর্যায়কাল বেশি ছিল দ্বিতীয় ক্ষেত্রের তুলনায়, তার মানে হাত গুটায় আনলে কম সময়ে সে ঘুরতে পারতেছে, হাত গুটিয়ে আনলে কম সময়ে ঘুরতে পারতেছে।
এই হচ্ছে কৌণিক ভরবেগের নিত্যতার একটা অনুধাবনমূলক প্রশ্ন। এখন আসেন আমরা এখানে একটা গাণিতিক প্রশ্ন সলভ করব। আমরা এখন একটা গাণিতিক প্রশ্ন সলভ করব যে হাত গুটানোর পাশাপাশি কৌণিক ভরবেগের নিত্যতা আমাদের পৃথিবীর ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যেতে পারে। প্রবলেম, ধরেন পৃথিবী ঘুরতেছে 24 ঘন্টায় একদিন হয়। এখন ঘোরার মধ্যে আপনি পৃথিবীর ব্যাসার্ধ যদি কোনোভাবে সংকুচিত করে দিতে পারেন, পৃথিবীর ভর একই রেখে ব্যাসার্ধ আমরা সংকুচিত করে অর্ধেক করে দিব, সেক্ষেত্রে দিনের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমরা জানতে চাই। তাহলে প্রশ্নটা হচ্ছে, হঠাৎ সংকুচিত হয়ে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে কত ঘন্টায় দিন হবে। এটা হচ্ছে প্রশ্নটা, যে কোনো কারণে পৃথিবী যদি সংকুচিত হয়ে যায় এবং পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায় তখন কত ঘন্টায় দিন হবে সেটা আমরা জানতে চাই। তাহলে দেখেন, আমার পৃথিবীর ব্যাসার্ধ যেটা আছে সেটার অর্ধেক হবে। এখন দিন হওয়ার জন্য কোন গতি কাজ করে? আহ্নিক গতি কাজ করে। দিন হয় কিসের জন্য? আহ্নিক গতির জন্য। দিন রাত হয় আহ্নিক গতির জন্য, আর ঋতু পরিবর্তন হয় বার্ষিক গতির জন্য। তাহলে আহ্নিক গতিতে পৃথিবী নিজ অক্ষের উপর একবার ঘুরে আসে না? পৃথিবী নিজ কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরে আসতেছে। তাহলে এইটা আমরা আজকেই পড়ছি, টাইপ নাম্বার কত? এটা ছিল আমাদের টাইপ নাম্বার 6। এই যে দেখেন টাইপ 6 যেটা ছিল, এটা ছিল নিরেট গোলকের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I সমান 2/5 mr²। তাহলে পৃথিবী আহ্নিক গতিতে নিজের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরে আসছে, তাহলে I সমান কি হচ্ছে? 2/5 mr² হচ্ছে। এখন দেখেন, আমাদের এখানে আমরা ধরে নেই, মনে করি শুরুতে পৃথিবীর ব্যাসার্ধ r1 সমান হচ্ছে r, এবং পর্যায়কাল T1 সমান 24 ঘন্টা, মানে 24 ঘন্টায় একদিন, তাহলে 24 ঘন্টা লাগে একবার ঘুরে আসতে, এই জন্য পর্যায়কাল বললাম 24 ঘন্টা। এখন সংকুচিত করা হলে ব্যাসার্ধ R2, সংকুচিত করে ব্যাসার্ধ অর্ধেক করছেন না? তাহলে অর্ধেক করা হলে ব্যাসার্ধ কি হবে? আগের অর্ধেক হয়ে যাবে, r/2। তাহলে পরিবর্তিত যে পর্যায়কাল, মানে কত ঘন্টায় দিন হবে, সেই পরিবর্তিত পর্যায়কাল T2টা কত? এখন পরিবর্তিত পর্যায়কাল T2 এর মানটা আমাদের বের করতে হবে। খুবই ভালো কথা। এইবার আমরা অলরেডি আজকে কৌণিক গতির নিত্যতা, কৌণিক ভরবেগের নিত্যতা পড়ছি। তাহলে কৌণিক ভরবেগের নিত্যতা হতে I1 ω1 সমান I2 ω2, I1 2/5 m r1² ω1 সমান 2/5 m r2² ω2। 2/5m উভয় পক্ষ থেকে কেটে দেই, r1 মানে হচ্ছে r, ω1 2π/T1, r2 মানে r/2 হোল স্কয়ার, ω2 মানে 2π/T2। তাহলে দেখেন r² দুই পাশ থেকে যদি কেটেও দেই, 2π কেটে দিলাম, 2π দুই পাশ থেকে কেটে দিব, r² কেটে দিব, তাহলে 1/T1 =
1/4t2। তাহলে এখান থেকে আমরা পাবো t2 সমান t1/4, মানে 24/4, 6 ঘন্টায় দিন হবে। তাহলে 6 ঘন্টায় দিন হবে। সুতরাং যদি হঠাৎ সংকুচিত হয়ে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মাত্র 6 ঘন্টায় কি পাবো? দিন পাবো। এই ছিল, দেখেন, 6টা টাইপের জন্য কি কি রকম ব্যবহার হতে পারে তার একটা জাস্ট উদাহরণ। এখন আমরা আজকে আরো একটা জিনিস পড়বো, যেটাকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। সো আমরা চক্রগতির ব্যাসার্ধকে আজকে পড়ে ফেলবো। চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। একটি বস্তুর সমগ্র ভরকে পুঞ্জীভূত, অ্যাকচুয়ালি একটা বস্তুর সমগ্র ভরকে আমরা একটা বিন্দুতে যদি নিয়ে আসি, আমি আগে ডেফিনেশনটা লিখি, তারপর আপনাদেরকে বুঝাই। ডেফিনেশনটা লিখে বুঝাইলে আপনারা বুঝতে সুবিধা হবে। একটি বস্তুর সমগ্র ভরকে যদি কোনো বিন্দুতে এমনভাবে পুঞ্জীভূত করা যায় যাতে সুনির্দিষ্ট অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক অপরিবর্তিত থাকে, তাহলে অক্ষ হতে ওই বিন্দু পর্যন্ত দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। সো দেখেন, সংজ্ঞাটা খুব বিদঘুটে একটা সংজ্ঞা, যে একটা বস্তুর সমগ্র ভরকে কোনো একটা বিন্দুতে পুঞ্জীভূত করব। ওকে, চলেন আমি সংজ্ঞাটাকে একটু ডিফারেন্টলি বলি। ধরেন এটা একটা বস্তু, এই বস্তুটা একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। এই বস্তুটা একটা অক্ষের সাপেক্ষে যদি ঘোরে, তাহলে এই অক্ষের সাপেক্ষে তার একটা জড়তার ভ্রামক আছে, আই আছে। এখন বস্তুটা কিন্তু বিন্দু বস্তুটা না, বস্তুটা একটা দৃঢ় বস্তু। এখন আমি ধরলাম এই সমগ্র বস্তুর যে ভর, এই অক্ষটা ধরেন পি কিউ অক্ষ। আমি এই সমগ্র বস্তুর ভর এম কোনো একটা বিন্দুতে কনসেন্ট্রেট করলাম, সব ভর একটা বিন্দুতে নিয়ে আসলাম। এমনভাবে আনতে হবে যাতে অক্ষের চারপাশে এর ঘূর্ণনের জন্য জড়তার ভ্রামক আই সেম থাকে। তাহলে এই যে অক্ষ থেকে যে দূরত্ব, তাকে বলবো চক্রগতির ব্যাসার্ধ। তাহলে দেখেন, সমগ্র ভরকে যদি আমি একটা বিন্দুতে পুঞ্জীভূত করি, ওই বিন্দুটা অক্ষের চারপাশে কে ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি ঘোরে, জড়তার ভ্রামক আই সমান কত? এম কে স্কোয়ার। তাহলে এই কেটাকে বলা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। সো এইভাবে মাথায় রাখবো, কে সমান √I/m। একটা বস্তুর জড়তার ভ্রামককে তার ভর দ্বারা ভাগ করে বর্গমূল করলে যা পাবো সেটাই তার চক্রগতির ব্যাসার্ধ। খুব সিম্পল। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন একটি চাকতির কেন্দ্রগামী ও তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত?
আমরা একটা চাকতির কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত জানতে চাই। তাহলে দেখেন, আমি অলরেডি চাকতির কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি হাফ mr স্কয়ার, কিন্তু আবার একটু আগে পড়ছি যে সমগ্র ভরকে পুঞ্জীভূত করলে আই সমান কি এম কে স্কোয়ার, সুতরাং এম কে স্কোয়ার সমান হবে আই or k equals to root over I by m। এখন I এর মান কত, mr স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই m, তাহলে রুট ওভার আর স্কোয়ার বাই 2 অথবা r বাই রুট 2 হচ্ছে এই ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ। সুতরাং আমরা তাহলে কিন্তু চক্রগতির ব্যাসার্ধ বের করতে শিখলাম। ওকে, তাহলে দেখেন জড়তার ভ্রামকের জেনারেল সিনারিওগুলো আমরা পড়ে ফেললাম। এরপরে থাকবে জড়তার ভ্রামক সম্পর্কিত দুটো উপপাদ্য আছে। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে জড়তার ভ্রামক সম্পর্কিত উপপাদ্য দুটো পড়ব এবং সেই উপপাদ্য দুটো প্রয়োগ করে কি কি ধরনের গাণিতিক সমস্যা সমাধান করা যায় সেটা দেখব ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।